এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর 91 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। আমরা যদি 91 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো আমরা কিন্তু এখানে অনেকগুলো রেখা দেখতে পাচ্ছি, তাই না? আমরা যদি প্রথম রেখাটিকে লক্ষ্য করি, এখানে এই রেখাটিকে কিন্তু দুইটি সমান ভাগে ভাগ করা হয়েছে, তাই না? এই দেখো মাঝ বরাবর কিন্তু আমরা এটিকে ভাগ করেছি। তাহলে এখানে এক একটি ভাগকে কি বলা হয়? 2 ভাগের 1 ভাগ। এই যে আমরা কিন্তু এখানে লেখা দেখতে পাচ্ছি 2 ভাগের 1 ভাগ। এটি দ্বারা আমরা বুঝতে পারি এই অর্ধেককে বলা হয় হচ্ছে 2 ভাগের 1 ভাগ, এই অর্ধেককে বলা হয় 2 ভাগের 1 ভাগ। এরপরে যদি আমরা এই নিচে যে রেখাটি রয়েছে এই রেখাটিকে লক্ষ্য করি, এখানে কিন্তু এটিকে মোট 3টি সমান ভাগে ভাগ করা হয়েছে, তাই না? দেখো এই একটি ভাগ, 2টি ভাগ, 3টি ভাগ। তাহলে এর এক একটি ভাগকে বলা হয় হচ্ছে 3 ভাগের 1 ভাগ, তাই না? এটি 3 ভাগের 1 ভাগ, এটিও 3 ভাগের 1 ভাগ এবং এটিও কিন্তু 3 ভাগের 1 ভাগ। এবং এই পুরোটিকে আমরা কি বলতে পারি? পুরোটিকে কিন্তু আমরা বলতে পারি শুধুমাত্র 1 ভাগ। দেখো এই পুরোটিকে কিন্তু আমরা বলতে পারি 3 ভাগের 3 ভাগ, তাই না? 3-এর 3, এটিও কিন্তু আমরা বলতে পারি। আবার আমরা কিন্তু এটিকে শুধুমাত্র 1 বলতে পারি। এই যে 1 আমরা দেখতে পাচ্ছি, এই 1 দ্বারা বোঝানো হয় হচ্ছে সম্পূর্ণ অংশকে। ঠিক আছে, যে কোনো কিছুর সম্পূর্ণ অংশকে যখন আমরা প্রকাশ করি তখন সেটি কিসের মাধ্যমে প্রকাশ করি? আমরা কিন্তু 1-এর মাধ্যমে প্রকাশ করি। ঠিক আছে, তার মানে আমরা বুঝলাম 1 দ্বারা সম্পূর্ণ অংশকে বোঝানো হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এর পরে যে রেখাটি রয়েছে এটিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এর এক একটি ভাগকে বলা হবে কি? 4 ভাগের 1 ভাগ। এটি 4 ভাগের 1 ভাগ, এটিও 4 ভাগের 1 ভাগ, এটিও 4 ভাগের 1 ভাগ এবং এটিও কিন্তু 4 ভাগের 1 ভাগ, তাই না? এবং পুরোটিকে আমরা বলতে পারি শুধুমাত্র 1 অংশ, তাই না? আমরা কিন্তু পুরোটিকে বলতে পারি 1 অংশ। এরপরে দেখো যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এইখানে দেখো এই রেখাটিকে কিন্তু এটিকে কিন্তু সমান 5টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এর প্রত্যেকটি ভাগকে আমরা বলতে পারি 5 ভাগের 1 ভাগ, তাই না? আচ্ছা, তারপরে নিচে যে রেখাটি রয়েছে এটিকে কিন্তু 6টি ভাগে ভাগ করা হয়েছে। দেখো এই 6 ভাগের প্রত্যেকটিকে মানে এক একটি ভাগকে কিন্তু আমরা বলতে পারি 6 ভাগের 1 ভাগ, তাই না? এটি 6 ভাগের 1 ভাগ, এটিও 6 ভাগের 1 ভাগ, এভাবে প্রত্যেকটি কিন্তু 6 ভাগের 1 ভাগ। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি তারপরে যে রেখাটি রয়েছে এই রেখাটিকে কিন্তু সমান 7টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এখানের প্রত্যেকটি ভাগকে আমরা কি বলতে পারি? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তাই না? আমরা কিন্তু প্রত্যেকটি ভাগকে বলতে পারি 7 ভাগের 1 ভাগ, তাই না? এটি 7 ভাগের 1 ভাগ, এটিও 7 ভাগের 1 ভাগ, এভাবে প্রত্যেকটি কিন্তু 7 ভাগের 1 ভাগ। এরপরে পরের রেখাটিকে কিন্তু সমান 8টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এর এক একটি ভাগকে আমরা বলতে পারি হচ্ছে 8 ভাগের 1 ভাগ। তারপরে যে রেখাটি রয়েছে এটিকে কিন্তু সমান 9টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এখানের প্রত্যেকটি ভাগকে বলতে পারি হচ্ছে কি আমরা 9 ভাগের 1 ভাগ, তাই না? এবং সর্বশেষ যে রেখাটি দেখতে পাচ্ছি এটিকে কিন্তু সমান 10 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা এইখানে প্রত্যেকটি যে ভাগ এই এক একটি ভাগকে বলতে পারি 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, মানে প্রত্যেকটি ভাগ হচ্ছে কি 10 ভাগের 1 ভাগ, তাই না? এবং এই সম্পূর্ণ ভাগটিকে অর্থাৎ এই পুরো রেখাটিকে আমরা বোঝাইতে আমরা কি লিখতে পারি? আমরা কিন্তু লিখতে পারি হচ্ছে 1 অংশ, তাই না? অর্থাৎ এই 1 দ্বারা বোঝানো হয় হচ্ছে সম্পূর্ণ অংশটিকে। ঠিক আছে, মানে 10 ভাগের 10 ভাগকেই কিন্তু বোঝানো হয় এই 1 দ্বারা। আশা করি সকলেই তোমরা খুবই সহজে এটি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এইখানে 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে সংখ্যা রেখা ব্যবহার করে খালি ঘরগুলোতে সঠিক সংখ্যা বসাই। অর্থাৎ আমরা যে সংখ্যা রেখা একটু আগে দেখলাম, দেখো এই সংখ্যা রেখা ব্যবহার করে আমাদেরকে বলা হয়েছে নিচে যে খালি ঘরগুলো রয়েছে এই খালি ঘরগুলোতে সঠিক সংখ্যা বসাই। আচ্ছা, এবারে দেখো আমরা এই অঙ্কগুলোকে কিভাবে করে সমাধান করতে পারি। আমরা যদি 1 নম্বর অঙ্কটিতে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 4-এর 1 অর্থাৎ 4 ভাগের 1 ভাগ সমান, আমরা কিন্তু এই পাশে দেখতে পাচ্ছি নিচে একটি খালি ঘর এবং উপরে রয়েছে 2। তাহলে এই খালি ঘরে কোন সংখ্যাটি বসবে এটি আমরা কিভাবে করে নির্ণয় করতে পারি? বন্ধুরা, এই বিষয়টি কিন্তু খুবই সহজ একটি বিষয়। দেখো যখন নিচে শূন্যস্থান থাকবে তখন আমরা উপরের এই দুটি সংখ্যাকে লক্ষ্য করব। ঠিক আছে, অর্থাৎ যেখানে শূন্যস্থান না থাকবে সেই সংখ্যা দুটিকে কিন্তু আমরা লক্ষ্য করব। যদি উপরে শূন্যস্থান থাকতো তাহলে কিন্তু নিচের দুটি সংখ্যাকে আমরা লক্ষ্য করতাম। আচ্ছা, যেহেতু আমাদের শূন্যস্থান রয়েছে নিচে, যার কারণে কিন্তু আমরা এই উপরের দুটি সংখ্যাকে লক্ষ্য করব। আমরা দেখতে পাচ্ছি এই প্রথমে রয়েছে কি 1 এবং এই পাশে রয়েছে 2, অর্থাৎ ডান পাশে এসে কিন্তু বড় হয়ে গেছে, তাই না? যখন এই সংখ্যা থেকে ডান পাশের সংখ্যাটি বড় হয়ে যাবে তখন আমরা গুণ করব এবং যখন এই ডান পাশের সংখ্যাটি ছোট হয়ে যাবে
তখন আমরা ভাগ করব। ঠিক আছে, এখানে কিন্তু যোগ এবং বিয়োগের কোনো কাজ আমাদের নেই, আমাদের হচ্ছে গুণ এবং ভাগের কাজ। হ্যাঁ, খুবই সহজ। দেখো আমরা কি শিখলাম, আমরা শিখলাম যখন এই ডান পাশের সংখ্যাটি বড় হয়ে যাবে, ওর চাইতে যখন বড় হয়ে যাবে তখন আমরা গুণ করব, এবং যখন এই সংখ্যাটি ছোট হয়ে যাবে তখন আমরা ভাগ করব। আচ্ছা দেখো, একের চাইতে কিন্তু এই সংখ্যাটি বড়, তাই না, অর্থাৎ ডান পাশের সংখ্যাটি বড়। তার মানে আমরা কি করব, কি করলে বড় হয়, আমরা জানি গুণ করলে বড় হয়, তাই না। এখন আমরা দেখব যে একের সঙ্গে কতকে গুণ করলে 2 হয়। আচ্ছা, আমাদের কিন্তু এখানে 2 বানাতে হবে, তাই না। তাহলে একের সঙ্গে কতকে গুণ করলে 2 হয়, আমরা জানি 1 একে 1, 2 একে 2, অর্থাৎ একের সঙ্গে যদি আমরা 2কে গুণ করি তাহলে 2 এবং 1 মিলে হয়ে যাবে 2 একে 2, তাই না। তাহলে আমরা কিন্তু এখানে পাচ্ছি 2, তাই না। আচ্ছা, তাহলে 1কে যেহেতু 2 দ্বারা গুণ করে আমরা 2 বানিয়েছি, যার কারণে কিন্তু এই যে নিচে 4 রয়েছে, এই 4কেও কিন্তু আমরা 2 দ্বারাই গুণ করব। আমরা কিন্তু একই সংখ্যা দ্বারা উপরে এবং নিচে এই দুটি সংখ্যাকেই গুণ করব। ঠিক আছে, যদি আমরা এই উপরের সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করতাম তাহলে নিচের সংখ্যাটিকেও কিন্তু আমরা 3 দ্বারাই গুণ করব। যেহেতু আমরা এটিকে 2 দ্বারা গুণ করেছি, 2 একে 2 পেয়েছি, 2 দ্বারা যেহেতু গুণ করেছি, যার কারণে এই 4কেও কিন্তু আমরা 2 দ্বারা গুণ করব। ঠিক আছে, তাহলে 4 এবং 2কে গুণ করলে হয় 4 দুগুণ 8। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এই খালি ঘরে কিন্তু পাচ্ছি 8, অর্থাৎ 4-এর 1 সমান 8-এর 2। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু খালি ঘরটিকে খুবই সহজেই পূরণ করা হয়ে গেল। আচ্ছা, তাহলে এই যে মাঝখানে আমরা সমান চিহ্নটি দেখতে পাচ্ছি, এটি দ্বারা কি বোঝানো হয় তোমরা কি জানো? এটি দ্বারা বোঝানো হয় এই যে ভগ্নাংশটি আমরা দেখতে পাচ্ছি, এই ভগ্নাংশের যে মান, এই ভগ্নাংশেরও ঠিক একই মান। ঠিক আছে, মানে দুটি সমান, মাঝখানে সমান চিহ্ন আছে, এটির অর্থ হচ্ছে এই দুটি সমান। আচ্ছা, এবার একই রকমভাবে যদি 2 নম্বর অঙ্কটি আমরা লক্ষ্য করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে 10-এর 4 সমান 5-এর, এরপরে দেখো উপরে কিন্তু একটি খালি ঘর দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি জানি, আমরা কোন সংখ্যা দুটিকে লক্ষ্য করব, যেখানে খালি ঘর থাকবে না, তাই না, নিচে কিন্তু কোনো খালি ঘর নেই, যার কারণে কিন্তু এই সংখ্যা দুটিকে আমরা লক্ষ্য করব। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে শুরুতে রয়েছে 10, এবং যখন ডান পাশে আমরা চলে আসলাম, ডান পাশে এসে কী হয়ে গেল, ছোট হয়ে গেল না বড় হয়ে গেল, 10-এর চাইতে ছোট হয়ে গেল, তাই না। আর যখন ছোট হয় তখন কি করি, ছোট হলে কিন্তু আমরা ভাগ করি, এবং বড় হলে গুণ করি। যেহেতু ছোট হয়েছে তার মানে কিন্তু এবার আমরা ভাগ করব, তাই না। আচ্ছা, এখন দেখো যে 10-এর সঙ্গে কতকে ভাগ করলে আমরা 5 পাই, তাই না, অর্থাৎ 10কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা 5 পাই, এটিকে কিন্তু বের করার খুবই সহজ একটি টেকনিক কিন্তু রয়েছে। সেটি হচ্ছে কি, আমরা 5 দ্বারাই 10কে ভাগ করব। ঠিক আছে, আমরা যদি 5-এর ঘরে নামতে পারি, 5 একে 5, 5 দুগুণ 10। ঠিক আছে, আমরা কত পাচ্ছি, 5 দুগুণ 10, অর্থাৎ আমরা কিন্তু পাচ্ছি 2, তাই না। এইবারে দেখো এই যে 2 আমরা পাচ্ছি, এখন দেখো এটি আমাদের মিলে যাবে। কিভাবে মিলবে, এই 10কে যখন আমরা 2 দ্বারা ভাগ করব তখন কিন্তু হয়ে যাবে 5 দুগুণ 10। এই দেখো আমরা কিন্তু পাবো হচ্ছে 5, 2 দ্বারা যখন 10কে ভাগ করবো তখন পাবো হচ্ছে কত, 5। আমরা কিন্তু এখানে দেখো 5 দেখতে পাচ্ছি, তাই না। তাহলে 10কে যেহেতু আমরা 2 দ্বারা ভাগ করেছি, তার মানে এই উপরে যে 4 রয়েছে, 4কেও কিন্তু আমরা 2 দ্বারাই ভাগ করবো, তাই না, কারণ আমরা জানি উপরে এবং নিচে একই সংখ্যা দ্বারাই কিন্তু ভাগ করতে হয়। তাহলে 4কেও যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কয়বার ভাগ করা যাবে, আমরা জানি 2 একে 2, 2 দুগুণ 4, অর্থাৎ 2 বার ভাগ করা যাবে, তাই না। যার কারণে আমরা কি বুঝতে পারি, আমরা কিন্তু বুঝতে পারি এই খালি ঘরে বসবে হচ্ছে 2। দেখো কত সহজ অঙ্কগুলো। এবার যদি 3 নম্বরটিকে আমরা লক্ষ্য করি, 3 নম্বরে বলা হয়েছে 9-এর 6 সমান 3-এর উপরে কিন্তু আমরা একটি খালি ঘর দেখতে পাচ্ছি। তাহলে এটিকে আমরা কিভাবে সমাধান করব, যেহেতু আমরা দেখতে পাচ্ছি নিচে খালি ঘর নেই, যার কারণে এই নিচের সংখ্যা দুটিকে আমরা লক্ষ্য করব। আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে 9, তারপরে এই ডান পাশে এসে হয়ে গেল 3। তাহলে এই ডান পাশে এসে কি ছোট হয়ে গেল না বড় হয়ে গেল, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি ছোট হয়ে গেল, তাই না। আর যখন ছোট হয় তখন আমরা কি করি, ভাগ করি, অর্থাৎ আমরা 9কে দেখব যে 9কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে 3 হয়, তাই না। আমরা কিভাবে করে এটিকে বের করতে পারি, আমরা সহজে বের করার জন্য আমরা 3-এর ঘরের নামটা পড়তে পারি। দেখি যে 3-এর ঘরের নামটা যদি আমরা পড়ি, 3 একে 3, 3 দুগুণ 6, 3 3-এ 9, অর্থাৎ 3 এবং 3কে গুণ করলে হয় 3 3-এ 9। তাহলে এই যে 3 আমরা পাচ্ছি। এখন দেখো এইবারে যদি আমরা এই আমাদের সূত্র অনুযায়ী যদি আমরা এটিকে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি যে 9-এর সাথে 9কে যদি আমরা এই 3 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, আমরা জানি 9কে 3 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা পাবো হচ্ছে আরও 3, তাই না, কারণ আমরা জানি 3 একে 3, 3 দুগুণ 6, 3 3-এ 9, তাই না, অর্থাৎ 9কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 3। এই দেখো আমরা কিন্তু এখানে 3 দেখতে পাচ্ছি, যেহেতু 3 দ্বারা আমরা ভাগ করেছি 9কে, যার কারণে এই 6কেও কিন্তু আমাদের 3 দ্বারাই ভাগ করতে হবে, তাই না। এখন এই 3 দ্বারা যদি 6কে আমরা ভাগ করে যদি দেখি কত হয়, 3-এর ঘরের নামটা যদি আমরা পড়ি, 3 একে 3, 3 দুগুণ 6, দেখো আমরা পাচ্ছি 3 দুগুণ 6, অর্থাৎ 2 বার কিন্তু ভাগ করা যাবে, তাই না। অর্থাৎ আমরা কিন্তু এই খালি ঘরে লিখে দেবো হচ্ছে কত, 2। অর্থাৎ আমরা এখানে পাচ্ছি হচ্ছে 9-এর 6 সমান 3-এর 2।
দেখো আমরা কিন্তু কত সহজে এটিকেও সমাধান করে ফেললাম। এবারে যদি আমরা 4 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, এখানে 4 নম্বর বলা হয়েছে 8-এর 6 সমান খালি ঘর এবং উপরে দেখতে পাচ্ছি আমরা 3, তাই না? আচ্ছা, এখন আমরা যেহেতু নিচে খালি ঘর দেখতে পাচ্ছি, তার মানে এখন কিন্তু আমরা এই উপরের দুটি সংখ্যাকে লক্ষ্য করব, তাই না? আচ্ছা, উপরে দেখতে পাচ্ছি 6 এবং এই ডান পাশে এসে হয়ে গেল 3, মানে কি ছোট হয়ে গেল। আর যখন ছোট হয় তখন কি করি? ভাগ করি। অর্থাৎ আমরা দেখব যে 6কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে 3 হয়ে যায়, তাই না? তাহলে আমরা এটিকে কীভাবে করে বের করতে পারি? আমরা এই 3-এর ঘরের নামটা পড়ব। 3 একে 3, 3 দুগুণ 6, তাই না? অর্থাৎ 3 দুগুণ হয় কিন্তু 6, তাই না? আচ্ছা, তাহলে এই যে 2 পাচ্ছি, এবারে দেখো তো মেলে কিনা। 6কে যদি আমরা এই 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়ে যায়? আমরা জানি 2-এর ঘরের নামটা পড়লে 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, আমরা কিন্তু পাই 3। 6কে 2 দ্বারা ভাগ করলে আমরা কিন্তু ভাগফল পাই 3। দেখো এখানে কিন্তু আমরা 3 দেখতে পাচ্ছি। তাহলে 6কে যেহেতু 2 দ্বারা ভাগ করেছি, এবারে 8কেও কিন্তু আমরা 2 দ্বারাই ভাগ করবো, তাই না? একই সংখ্যা দ্বারা আমরা ভাগ করব। আচ্ছা, 8কে যদি 2 দ্বারা ভাগ করি কত হয়? আমরা এবার যদি 2-এর ঘরের নামটা পড়ে দেখি, 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, অর্থাৎ 2 দ্বারা 8কে ভাগ করলে আমরা কিন্তু পাই হচ্ছে 4, তাই না? আমরা এখানে লিখে দেব 4। অর্থাৎ এই দেখো, এটি দ্বারা আমরা বুঝতে পারি হচ্ছে 8-এর 6 সমান হচ্ছে 4-এর 3। অর্থাৎ 8-এর 6 দ্বারা আমরা যা বুঝি, মানে এটির যে মান 4-এর 3-এরও কিন্তু ঠিক সেই একই মান। দেখো আমরা কিন্তু কত সহজে প্রত্যেকটি খালি ঘর পূরণ করে ফেললাম। দেখো এই যে সংখ্যাগুলো আমি লিখেছি, এই সংখ্যাগুলো কিন্তু তোমরা লিখবে না, ঠিক আছে? আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি, তোমরা শুধু এই খালি ঘরের সংখ্যাগুলোকে লিখবে। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু একটা ছেলে শিশুর ছবি দেখতে পাচ্ছি। সে বলেছে সমতুল ভগ্নাংশ তৈরি করার কোনো পদ্ধতি রয়েছে কি? আচ্ছা, আমরা এই যে দুটি ভগ্নাংশ তৈরি করেছি, দেখো এই একটি ভগ্নাংশ এবং এই একটি ভগ্নাংশ, এই দুটি ভগ্নাংশের মান যেহেতু একই, যার কারণে কিন্তু এই ভগ্নাংশ দুটিকেই বলা হয় সমতুল ভগ্নাংশ। অর্থাৎ যে সমস্ত ভগ্নাংশগুলোর মান একই থাকে সেগুলোকেই বলা হয় হচ্ছে সমতুল ভগ্নাংশ। এখন এই ছেলেটি বলেছে সমতুল ভগ্নাংশ তৈরি করার কোনো পদ্ধতি রয়েছে কি? এবারে দেখো এই মেয়ে শিশুটি কি বলেছে? সে বলেছে চলো আমরা পরবর্তী পাঠে এই বিষয়ে শিখি। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী পৃষ্ঠায় শিখবো যে সমতুল ভগ্নাংশ তৈরি করার আর কোনো পদ্ধতি রয়েছে কি না, তাই না? আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।